চ্যানেল রোজ বাংলায় আপনাদেরকে স্বাগত। দেখে নেব আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ কয়েকটি বাছাই করা সেরা খবর। গুরুত্বপূর্ণ খবরগুলো প্রত্যেকটি জানতে বিস্তারিত জুড়ে থাকুন শেষ পর্যন্ত। ছোট্ট রিকোয়েস্ট একটা আপনাদের প্রতি, বাঙালি হয়ে বাংলায় দেখবেন, একটা লাইক করে ভিডিওটিকে আমাদের প্রতি আপনাদের সাপোর্ট ভালোবাসা বজায় রাখবেন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন অবশ্যই। তো চলুন বিস্তারিত আপডেটগুলো এবার জেনে নেওয়া যাক। অপরদিকে আরও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে দিল্লি থেকে। গেরুয়া আগ্রাসন এজেন্সির পর কোপ কমিশনারও। দিল্লিতে কেজরিওয়াল সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, চালাচ্ছে লোটাস অপারেশন। 800 কোটি টাকা দিয়ে দিল্লির বিধায়কদের কিনে নেবার প্রচেষ্টা শুরু গেরুয়া শিবিরের। বিস্ফোরক দাবি, অভিযোগ কেজরিওয়ালের। গেরুয়া আগ্রাসন, বিজেপি বিরোধী প্রত্যেকটি রাজ্য এখন এই শব্দ বন্ধের সঙ্গে ওয়াকিবহাল। আত্মসমর্পণ করতেই হবে, নগদ রেডি রয়েছে, ম্যানেজ না হলে এজেন্সির শক্তি প্রদর্শন তো রয়েইছে। আর এর নেপথ্যে একটাই প্রশ্ন, রাজ্য দখলের এই তাড়না কেন বিজেপির? বিরোধীদের সাপ কথা, ভারতের মানচিত্রের গেরুয়াকরণের লক্ষ্য ক্রমশ ধূসর হচ্ছে, সেটা বিলক্ষণ বুঝেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই একে একে নিশানা করা হচ্ছে বিরোধী রাজ্যগুলিকে। আর সেই টার্গেটের শীর্ষে আপাতত রয়েছে দিল্লি। তার ডেপুটি অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি মনীষ সিসোদিয়ার বাসভবনে সিবিআই হানার পর থেকেই বিজেপির বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। গত 72 ঘন্টা যাবৎ তাকে যোগ্য সঙ্গত দিয়ে চলেছে কার্যত গোটা আম আদমি পার্টি। শুধু প্রতিহিংসার রাজনীতির মতো নিরামিষ নালিশ নয়, কেজরিওয়াল এবং তার বিধায়করা প্রকাশ্যে অভিযোগ করছেন 800 কোটি টাকার বাজেট নিয়ে দিল্লির এমএলএ কিনতে মাঠে নেমেছে বিজেপি। বিধায়ক পিছু বরাদ্দ করেছে 20 কোটি টাকা, অর্থাৎ দিল্লির যে বিধায়ক, সেই বিধায়কগুলোকে প্রত্যেক বিধায়ককে 20 কোটি টাকা করে দিয়ে কিনতে চাইছে বিজেপি। মোট তাদের বাজেট 800 কোটি টাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই বলেছেন 4 জন নয় 12 জন বিধায়ককে ফোন করে বিজেপি 20 কোটি টাকা করে দিতে চেয়েছে। এভাবে আমাদের 40 জন বিধায়ককেই কিনতে চাইছে বিজেপি, আর সেই লক্ষ্যে 800 কোটি টাকা জমিয়ে রেখেছে তারা। আমাদের বিধায়করা একবার হ্যাঁ বললেই পেমেন্ট হয়ে যাবে। আমাদের প্রশ্ন, এই 800 কোটি টাকা বিজেপি কোথা থেকে পেল? এ কার টাকা? এহেন আক্রমণে দিশেহারা হয়ে পাল্টা জবাব দেওয়ারও মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। কারণ এভাবে টাকা দিয়ে বিধায়ক কিনে সরকার ভাঙার অভিযোগ এতদিন সরাসরি বিজেপির বিরুদ্ধে কেউ করেনি, শুধুই আভাস ইঙ্গিত মিলেছে এর আগে। যেমন আপনারা এর আগেই দেখেছেন কিছুদিন আগে, যেমন মহারাষ্ট্র কিংবা তার আগে মধ্যপ্রদেশ, সেখানেও কিন্তু টাকা দিয়ে বিধায়ক কিনে সরকার ফেলে দিয়েছে বিজেপি। এবার কিন্তু কেজরিওয়াল পুরোদমে গোটা প্রচারের রাশ হাতে তুলে নিয়েছেন। সম্পূর্ণ স্বভাবসিদ্ধ স্টাইলে বিজেপিকে কোণঠাসা করতে ময়দানে নেমেছেন তিনি। এদিনেই তিনি দলের 62 জন বিধায়ককে নিয়ে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে। मैं बताता हूं घोटाला क्या है। घोटाला ऑपरेशन लोटस है। एक एमएलए को 20-20 करोड़ रुपए ऑफर किए जा रहे हैं। 40 एमएलए चाहिए इनको। 800 करोड़ रुपए इन्होंने कहीं रख रखे हैं तैयार दिल्ली की सरकार गिराने के लिए। आज देश की जनता इनसे पूछना चाहती है, ये 800 करोड़ रुपए किसके हैं? ये 800 करोड़ रुपए जीएसटी के हैं? ये 800 करोड़ रुपए पीएम केयर्स के हैं? ये 800 करोड़ रुपए इनके किसी दोस्त ने दिए हैं? ये किसके पैसे हैं? कहां रख रखे हैं जो दिल्ली की सरकार गिराने के लिए? ये जवाब पूछ लेना। বিচারাধীন মামলায় মিডিয়া ট্রায়াল বন্ধ হোক দাবি মমতার। যে কোনো বিচারাধীন মামলায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। মিডিয়া ট্রায়াল মামলার ভাবমূর্তি নষ্ট করে এমন মন্তব্য করে বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি তুললেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্ট্যান্ড রোডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবনের একটি অংশ আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করে দেওয়া হলো। এই অনুষ্ঠানের মঞ্চেই বিচার ব্যবস্থা নিয়ে বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ প্রায় সব বিচারপতি এবং বিশিষ্ট আইনজীবীরা। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল ভাবমূর্তি নষ্ট করে, রাজ্যের বদনাম হয়, তাই এই মিডিয়া ট্রায়াল বন্ধ হওয়া উচিত। আসলে তার বক্তব্য, মিডিয়া ট্রায়ালের কারণে আগে থেকেই অনেক কিছু বলে দেওয়া হয়, কিন্তু তার সঙ্গে চূড়ান্ত রায়ের কোনো যোগ থাকে না, তাই সরকারের বদনাম হয়। সে কারণে এটি বন্ধ করার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সংবাদ মাধ্যমে এমন কিছু আগেই দেখিয়ে দেওয়া হচ্ছে যে বিচার যেন হয়ে গিয়েছে, মানুষের মধ্যে আগে থেকেই অন্য ধারণা তৈরি হয়ে যাচ্ছে। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি আমরা সেটি একটু শুনে নেবার চেষ্টা করছি। নো মিডিয়া ট্রায়াল প্লিজ।
sometimes it mislead and misguide and give the bad name, though the incidents are not true. That is called judiciary, because judiciary, they first go through the details about the evidence. So no media trial, my media friends. This will be my request to all of you also. My media friends, don't go for media trial. Don't try to defame, try to project the real news. It may be against of me, I don't care for that, I don't mind for that. Thank you. যাদের কাছে কেন্দ্রীয় সরকারের এই 3 ধরনের রেশন কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর। আরও 7 মাস পেতে চলেছেন এই বিরাট বড় সুযোগ। বাড়তে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ। আপনাদেরকে জানিয়ে রাখি, লকডাউন শুরু হওয়ার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পের আওতায় যাদের কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড অর্থাৎ অন্নদয় অন্ন যোজনা, AAY, SPHHP, HH এই ধরনের 3 ধরনের রেশন কার্ড রয়েছে তাদেরকে কিন্তু লকডাউন শুরুর থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় প্রত্যেক রেশন গ্রাহককে 5 কেজি করে বিনামূল্যে চাল এবং গম অতিরিক্ত দেওয়া হতো এই রেশন গ্রাহকদের। এর পাশাপাশি তারা নিজেদের কোটায় যে খাদ্য সামগ্রী পেতেন তাও কিন্তু তাদের রেশন কার্ড মারফত তারা পেয়ে যেতেন। সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের মেয়াদ ইতিমধ্যেই বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কবে পর্যন্ত সেটা বাড়ানো হচ্ছে সেটা কিন্তু সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে আমরা সূত্র মারফত জানতে পারছি সেই প্রকল্পের মেয়াদ কিন্তু আবারও বাড়ানো হচ্ছে। মনে করা হচ্ছে আগামী বছর মার্চ মাস পর্যন্ত চলতে পারে এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প। অর্থাৎ যাদের কাছে 3 ধরনের রেশন কার্ড AAY, SPHH, PHH রেশন কার্ড রয়েছে তারা কিন্তু তাদের রেশন কার্ডে যে বরাদ্দ সেটা তো পাবেন, তার উপর অতিরিক্ত যে বরাদ্দ দেওয়া হয় 5 কেজি করে চাল অথবা গম সেটা কিন্তু আগামী বছরে মার্চ মাস পর্যন্ত একেবারে বিনামূল্যে পেতে চলেছেন। সুখবর, এয়ারটেল হোক কিংবা ভোডাফোন আইডিয়া জিও, বড় সুখবর, সেপ্টেম্বর মাসেই 29 সেপ্টেম্বর থেকে ভারতে 5G পরিষেবা চালু হতে চলেছে। প্রথম ধাপে কলকাতা সহ 13 শহরে মিলবে হাই স্পিড 5G ইন্টারনেট পরিষেবা। সেপ্টেম্বরেই মাসেই ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা। স্পেকট্রাম বন্টনের পরেই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টেলিকম বিভাগ জানিয়েছে প্রথম ধাপে ভারতের 13টি শহরে মিলবে এই হাই স্পিড 5G ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে প্রথম ধাপে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, লখনৌ, মুম্বই এবং পুনেতে মিলবে এই 5G পরিষেবা। সংবাদ সংস্থার দাবি 29 সেপ্টেম্বর থেকেই দেশে 5G পরিষেবা শুরু হতে চলেছে। গত 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পরিষেবা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো প্রস্তুত ছিল না, ফলে পরিষেবা উদ্বোধন পিছিয়ে গিয়েছে। যদিও 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন শীঘ্রই চালু হচ্ছে দেশ জুড়ে 5G পরিষেবা, যার গতি হবে এখনকার থেকে 10 গুণ বেশি। এই মুহূর্তে আপনি আপনার মোবাইলে কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন অবশ্যই আমাদের কমেন্ট করে আপনি জানাতে ভুলবেন না। 5G আসলে আপনি কি ব্যবহার করবেন সেটাও জানাবেন আমাদেরকে। কয়েকদিন আগেই বেশ কিছুটা দাম বাড়ানো হয়েছিল দুধের, এবার পাউরুটির দাম আবার বাড়ছে। পুজোর আগেই চিন্তা আমজনতার। আর কয়েক সপ্তাহ পর বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, কিন্তু তার আগে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ, কারণ আবার বাড়তে চলেছে পাউরুটির দাম। আগে এক দফা দাম বেড়েছিল, এবার আবার দাম বাড়তে চলেছে। জানা যাচ্ছে আগামী 6 সেপ্টেম্বর থেকে 2 টাকা করে বাড়ছে পাউরুটির দাম। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে আটা, ময়দা, চিনির দাম যেহেতু বেড়েছে তাই জন্য তারা পাউরুটির দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে। আসলে মূল্য বৃদ্ধি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য এমন পরিস্থিতি, হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সবকিছু। বাকি কাঁচামালের দাম বাড়ছে বলে পাউরুটির দামও বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে প্রতি 400 গ্রাম ওজনের পাউরুটির দাম 2 টাকা করে বাড়ানো হচ্ছে। নতুন দাম আগামী 6 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে। জাপান যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে শিনজো আবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। শিনজো আবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 27 সেপ্টেম্বর টোকিওয় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর সেই অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী বলে জাপানি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি প্রধানমন্ত্রীর দপ্তর। জাপানের কাইদো সংবাদ সংস্থা সূত্রে খবর, টোকিওয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন
তার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে আগামী মাসেই ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈঠকে মমতাকে আমন্ত্রণ জানাতে পারে দিল্লি, এমনটাই জানা যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সফরে তিস্তা চুক্তি, সীমান্ত সমস্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। এই সবকটি বিষয়ের সঙ্গে জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তাছাড়া কয়েকদিন আগে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন সেপ্টেম্বরে ভারত সফরের সময় তিনি মমতার সঙ্গে দেখা করতে আগ্রহী। এই বিষয়গুলি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসিনার সফরের সময় দিল্লিতে আমন্ত্রণ করবে বলে জানা যাচ্ছে। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বেতন অনেকটাই কমে গেল। অন্য বিধায়কদের তুলনায় 60,000 টাকা কম ভাতা পাবেন এবার পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় অন্য বিধায়কদের তুলনায় এবার অনেকটাই কম বেতন পাবেন। বিধানসভা সচিবালয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। কমপক্ষে 60,000 টাকা কমে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বেতন। বিধায়করা বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পান বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য। বিধানসভায় মোট 41টি কমিটি রয়েছে। মাসে সর্বোচ্চ 60,000 টাকা বৈঠক ভাতা নিশ্চিত করতে বিধায়কদের ন্যূনতম 2টি করে কমিটিতে রাখা হয়। বিধানসভার সচিবালয় সূত্রে বলা হচ্ছে, পার্থকে কোনো কমিটিতে রাখার নির্দেশ আসেনি। তিনি এখন জেলবন্দি। কবে মুক্তি পাবে কারো জানা নেই। এখন তার হাজিরারও প্রশ্ন নেই কমিটির বৈঠকে, তাই তাকে কোনো কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের সূত্রে জানা যায়, কমিটির সদস্য না থাকায় অন্যান্য বিধায়কদের মতো পার্থ চট্টোপাধ্যায় ওই 60,000 টাকা ভাতা আর পাবেন না। কমিটির বৈঠকের ভাতা বাদ দিলে বেতন বাবদ 21,870 টাকা পান বিধায়করা। কিন্তু বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে এক একজন বিধায়ক মোট বেতন পান 82,000 টাকা। কিন্তু এক্ষেত্রে বিধানসভার কমিটি, স্থায়ী সমিতির কোনো কমিটিতেই নেই পার্থ চট্টোপাধ্যায়, তাই তাকে এমন অবস্থায় মাত্র 21,870 টাকা বেতনেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ তিনি রয়েছেন জেলে আর নেই কোনো কমিটিতে, তাই তার বেতন অনেকটাই কমলো। ভাতা তিনি পাচ্ছেন না অতিরিক্ত সেই 60,000 টাকা ভাতা, ফলে বেতন অনেকটাই কমে তার হচ্ছে 21,870 টাকা। রাজ্যে সিবিআই জারি করলো লুক আউট নোটিশ। কার বিরুদ্ধে জানাবো বিস্তারিত। লাগাতার তলব এড়িয়ে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করতে চলেছে ইডি, এমন ইঙ্গিত আগেই ছিল। সেটাই হলো অবশেষে। মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিশ জারি করা হলো। এই নোটিশ জারি করেছে সিবিআই। টেট দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তার কোথাও কোনো খোঁজ না পাওয়া যাওয়ার জন্যই তাকে লুক আউট নোটিশ জারি করলো সিবিআই। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিশ দিচ্ছে সিবিআই। গত 27 জুলাই শেষবার ইডির মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তারপর থেকে কোনো সাড়া দেননি। এদিকে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সিডি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে আসে তদন্তকারী অফিসারদের। সেই বিষয়ে মানিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। তারপর 15ই আগস্ট ফের তাকে সমন পাঠানো হয়, কিন্তু সেই সমন এড়িয়ে যান মানিক। তারপর থেকেই খোঁজ নেই প্রাক্তন পর্ষদ সভাপতির। বন্ধ করে রেখেছেন মোবাইল ফোন। এদিকে নিয়োগ ও দুর্নীতি মামলায় বুধবার প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুব্রেশ ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে তার ফ্ল্যাট। রাজ্যের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় ভারী, কোথায় মাঝারি, কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বিস্তারিত আপনাদেরকে একেবারে লেটেস্ট ওয়েদার আবহাওয়ার রিপোর্টটি জানাবো। প্রথমে আমরা চোখ রাখছি আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 3টি জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে। তবুও সেই বৃষ্টি 2-1 স্থানে কিন্তু হতে পারে। আজকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের কোনো জেলাতেই নেই। তবে পরবর্তী 24 ঘন্টা 27 আগস্ট শনিবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় এই জেলাগুলোর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার নাগাদ। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। রবিবার নাগাদও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলার 2-1টি স্থানে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এরকমই আবহাওয়া বিরাজ করবে পরবর্তী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি জুড়ে।